কিরে, সাদা বকের দল, আমি অসুস্থ মানুষ, সেবা যত্ন না করে চিল মারাচ্ছিস? মাদারফাকারের নাতি, ওঠা আমায়। আবরণের কণ্ঠ পেতেই চমকে হাত থেকে ফোন পড়ে যায় মীরাবের। ঠাস করে পড়ে সেটার স্থান হয় ফ্লোরে। মীরাবের অত্যাধিক নড়াচড়ার ফলে সানির ঘুম ভেঙে যায়। চোখ মুখ কুঁচকে গালে ছুড়বে, চোখ যায় আবরণের ফোলা ফোলা মুখশ্রীর দিকে। চোখ দুটোতে স্পষ্ট বিরক্তি ফুটে উঠেছে। তুই না অসুস্থ, চুপচাপ শুয়ে থাক, এত কথা বলিস কেন? ওর জ্ঞান ফিরলে ডাক্তারদের খবর দিতে বলেছে। সানির কথায় মুখ ভ্যাটকায় মীরাব আরাম করে বসে বলে। ওর হায়াত কই মাছের, এত জলদি টপকাবে না। আবরণ গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ টানছে সে। কিছুক্ষণ সেভাবেই চেয়ে রইল। ফট করে উঠে বসে আবরণ। তৎক্ষণাৎ বুকের কিছুটা নিচে বাহুতে আর পেটের খানিক উপরে প্রচুর ব্যথা অনুভব করল, যেন কেউ পেরেক মেরে দিয়েছে। ব্যথায় মৃদু স্বরে উহ বলে উঠে আবরণ। সঙ্গে সঙ্গে সানি আর মিরাফ এগিয়ে এসে ধরে নেয় তাকে। আস্তে করে পিছনে বালিশ দিয়ে তাতে হেলান দিয়ে দেয়। আরাম করে বসে আবরণ। চুলগুলো এখনো চোখের ওপর পড়ে আছে। ফু দিয়ে আবরণ সেগুলো সরানোর উদ্দেশ্যে, কিন্তু দুর্বলতার জন্য তার ফু কাজ হয় না। ডান হাত দিয়ে চুলে হাত বোলায় আবরণ। চোখ ছোট ছোট করে বলে। আমার ফোন কোথায়? হাসি মীরাব আবরণের পাশে বসে বলে। গুলি খাওয়ার আগ অব্দিও ফোনে রোমান্টিক সিনেমা দেখছিলিস? বলতো, যদি কোনোভাবে টপকে যেতিস কোথায় ঠাই হতো তোর? সানি, ওখানে কেচি আছে, দে তো। আজ ওর ওপেন হার্ট সার্জারি করবো। এই শালা, তোকে কি বলেছি আমি? আমার ফোন দে, বেশি কথা বলবি তো 5 ইঞ্জেকশন পোষ করে দেব। সানি শয়তানি হেসে পাশের টেবিল থেকে একটা কেচি এনে দেয় আবরণকে। মীরাব অগ্নির দৃষ্টিতে তাকায় সেদিকে। পাত্তা দেয় না সানি। চুপচাপ ভদ্র বাচ্চার মতো বইটা বগল দাবা করে বসে থাকে। তোর জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এতক্ষণে চিটপতাং হয়ে যেত। কতগুলো ডাক্তার তোর পেছনে ছুটেছিল জানিস, সেলিব্রিটি হবার সুবিধা। তুই তো টনটনে একদম। থাকবি না, কড়া মেডিসিন খেয়েছো এতদিন, পরে বুঝবে। তাছাড়া 7 দিন কেটে গেল, ব্যথা তো কমবেই। তোর সেলিব্রিটির জায়গা মতো ভরে দেব। ওই বলে সেলিব্রিটি হতে চায় না, যার জন্য গুলি খেতে হয় আমার। আর 7 দিন? হোয়াট ননসেন্স! সমুদ্রের পুত 7 দিন মানে কি? 7 দিন মানে 7 দিন। পরশু আমাদের ফাইনাল এক্সাম, এবার আমরা শেষ মাম্মা। আবরণ ডান হাতে কপাল চেপে ধরে। 7 দিন ধরে হসপিটালে সে। চুল পেছন দিকে ঠেলে দিয়ে শান্ত গলায় বলে। আমার ফোন দিবি? সমুদ্রের মতো শান্ত আবরণের কণ্ঠ। মীরাব কথা বাড়ায় না, পকেট থেকে আবরণের ফোন বের করে দেয়। বাসা থেকে ফুল চার্জ করে এনেছে। আবরণ ফোন হাতে নিয়ে মীরাবের উদ্দেশ্যে বলে। ছেঁড়া মেয়েটার কি অবস্থা? আবরণের কথায় ঠোঁট চেপে হাসে মীরাব। সানি গলা খাকারি দিয়ে বলে। আমরা যতবার ফ্ল্যাটে গিয়েছি পিছিটা দৌড়ে এসেছে, আবরণ জায়েদ বলে মাথা আউলিয়ে দিচ্ছিল। সিনিয়র আপু নিষেধ করেছে তাকে খবর দিতে। কেন? ও নাকি কান্নাকাটি করবে, ওকে বাইরে যেতে দিতে চায় না। সেজন ভাইয়া নাকি নিষেধ করেছে। তাছাড়া এই 7 দিন পুরো বিল্ডিং করা সিকিউরিটির মধ্যে ছিল। ভাই, মনে হচ্ছিল বন্দি পাখি আমরা। ভেতরে গেলে চেক করছে, ভেতর থেকে বাইরে গেলেও চেকিং। অসহ্য। ঠোঁট বাঁকিয়ে হাসে আবরণ। ফোন স্কল করতে করতে বলে। সবই নীরজ জায়েদের লীলা খেলা। কোন শালাগুলো শুট করলো আমায়? সামনে পেলে তার চান্দিতে চুমু খেতাম। হারামের বাচ্চা, ছাগলের দল কি জানে নীরজ জায়েদের সকল শত্রুর মধ্যে আবরণ জায়েদের সাংঘাতিক শত্রু তার। যখন তখন জান নিয়ে তৎপর। ধর, মাঝখান থেকে 7টা দিন লস। বাইরে যাওয়া হয়তো আমার বিরহে তপ্ত হয়ে আছে। আচ্ছা, তোকে যারা মেরেছে ইতিমধ্যে তারা লকআপে জামাই আদর খাচ্ছে। সেই সেজান তোর বাপের লোক, তার নেতৃত্বই স্মাগলারগুলোকে ধরা হয়েছে। আচ্ছা মতো প্যাদানি খাচ্ছে ওরা। আবরণের চোখে মুখে হঠাৎ চিন্তা ফুটে ওঠে। কপালে হাত ঘষে সে ফোন একপাশে ছুঁড়ে মেরে বলে। বাসায় যাব। কিভাবে? তোর কোলে চড়ে, হারামের বাচ্চা। থতমত খায় মীরাব। মিনমিন করে বলে। আমি বলতে চাচ্ছি, তুই এখনও পুরোপুরি সুস্থ নস। টাস টাস করে কথা বলতে পারলেই হবে নাকি? বডি পার্টগুলো অকেজো হয়ে আছে, কড়া রেস্টে থাকতে হবে। তোকে কেউ বাইরে যেতে দেবে না, পালিয়েও যেতে পারবি না। যেই গার্ড রাখা হয়েছে, চোখ এড়িয়ে মাছিও ভেতরে আসতে পারবে না। কানে করে থপ্পড় মেরে বগুড়া থেকে ঘুরিয়ে আনবো শালার পুত। দেখি শার্ট দে আমার।
মীরা ভেবে পেল না এখানে শার্ট কোথা থেকে আসবে। নিজের পরনে শার্টের নিচে একটা টি শার্ট ছিল, অগত্যা লালের মাঝে কালো চেক শার্টটা খুলে দিল আবরণকে। আবরণ সানির সাহায্য নিয়ে নেমে পড়ে বেড থেকে। মীরা তাকে শার্ট পরিয়ে দেয়। শার্ট পরার পর আবরণকে দারুণ দেখাচ্ছিল। রংচঙে জিনিস সে খুব কমই পরে না বললেই চলে। এই অবস্থায় কোথাও যাওয়ার চিন্তা করছিস? হ্যাঁ। ব্যস্ত ভঙ্গিমায় কথাটা বলে আবরণ সানি বেডের নিচে থেকে আবরণের শুজ বের করে দেয়, এমনকি পায়ে পরিয়েও দেয়। আবরণ মুস্কি হেসে বলে, বেঁচে থাকো বাবা, অতি দ্রুত বিয়ে করো, জীবন সংসার সুন্দরভাবে কাটাও। আবরণের এহেন কথায় হক চুকিয়ে যায় সানি। চোখ বড় বড় করে বলে, পাগল হলি? এসব কি বলিস? মুখের হাসি মুহূর্তেই গায়েব হয়ে যায় আবরণের। চোখ মুখ কুঁচকে বলে, যা, সমুদ্রের পথকে ভালো দেওয়াতে আবার প্রয়োজনই ছিল না, ঢং মারাতে গেলাম। পাছাড়, চা বলছে, নাহলে মুখ বরাবর লাথি দিয়ে মুখ ভেট খেয়ে দেব। সানি সরে আসে। মীরা পেছনে গিয়ে দাঁড়ায়। কোথায় যাবি? শ্বশুর বাড়ি। বিরক্তিতে কপাল কুঁচকায় মীরাব আর সানি। আবরণ ইতিমধ্যে কেবিন থেকে বেরিয়ে গিয়েছে। খানিক খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সে, পেটে চাপ পড়ছে। দ্রুত আবরণের পিছনে সানি, মীরাব। আবরণের দুপাশে গিয়ে দাঁড়ায় তারা। মৃদুভাবে তার বাহু আঁকড়ে ধরে, যেন ব্যথা না পায়। কেবিনের বাইরে সিনহা দাঁড়িয়েছিল, সাথে কয়েকজন অফিসার। আবরণকে এই অবস্থায় দেখে খানিক চমকায় সে। দ্রুত এগিয়ে যায় আবরণের দিকে। এসব কি? জ্ঞান ফিরল কখন? কোথায় যাচ্ছ? আবরণ উত্তর দেয় না, নিজের মতো হেঁটে লিফটের দিকে এগোয়। বাধা দেয় সিনহা, নমনীয় স্বরে বলে, সরি, তোমাকে বাইরে যেতে দেওয়ার অনুমতি নেই। কোন বল নিষেধ করেছে? আবরণের কথায় কপালে ভাঁজ পড়ে সিনহার। তার কিছুটা হলেও ধারণা আছে আবরণের সম্পর্কে, তাই বেশি চমকায়নি। আইজিপি স্যার। আবরণ ঠোঁট বাঁকিয়ে বলে, তখন কয়েক ফুট দূরত্বে ছিলাম, তাই বাঁচাতে পারেনি। এখানে এতগুলো মহিষ পুষলেই লাভকে? যার মারার সে উড়ে এসে হলে ঠাস ঠাস মেরে দেবে। পথ ছাড়ুন। আবরণ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আবরণ চোখ পাকিয়ে ধমকে উঠিয়ে, থুরপাল, মুডটাই নষ্ট করে দিচ্ছেন। ডাক্তার বলেনি অসুস্থ লোকের সাথে বেশি কথা বলার রুলস নেই? ভদ্র ভাষায় কথা বলছেন না। এই মোটা মাথায় নিয়ে ইন্সপেক্টর হয়েছেন? আপনাদের বালের স্যারকে বলে দিবেন, বাল চিপি তার সাথে থাকলে আমি আরও বিপদে পড়ব। একা ছাড়ুন আমায়। মীরাবার সানির উপর ভর দিয়ে লিফটে চলল আবরণ। সিনহা তখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে বন্ধ হওয়া লিফটের দরজার দিকে। বিড়বিড় করে বলে, কি নাজেহাল ভাষা! চট করে কল লাগায় নীরজ জাহিদকে। ওনার এই অ্যাটম বোমকে সামলাবে কে? কিভাবে চলে যাচ্ছে? জোর জবরদস্তি করতে গেলে নিশ্চয়ই কয়েক ঘা খাবে সিনহা। আবরণ খুবই গোলমেলে ছেলে, কখন কি করে বসে কে জানে। রাত তখন 10টা বাজে। সেজান এখনো বাসায় ফেরেনি, ফেরার কথাও না। শ্রেয়ার জন্য কেক বানিয়েছে শ্রেয়না। টেবিলের উপর রেখে হাঁক ছাড়ে বোনের উদ্দেশ্যে, শ্রেয়া বাচ্চা, তোমার জন্য কেক বানিয়েছি, দ্রুত এসো কিন্তু। শ্রেয়নার কথা শেষ হবার আগেই হাওয়ার বেগে ছুটে আসে শ্রেয়া। ধপ করে বসে পড়ে চেয়ারে, সামনে সুস্বাদু চকলেট কেক। দেখেই তার জিভে পানি চলে আসে। আপুর হাতের বানানো কেক সত্যি অসাধারণ। আপু, তুমি খাবে না? শ্রেয়ার গাল টেনে দেয় শ্রেয়না, মৃদু হেসে বলে, তুমি খাও, আমি পরে খাবো, নষ্ট করবে না একদম। আচ্ছা। সোফায় গিয়ে বসে শ্রেয়না। গরমে ঘেমে একাকার সে। গা এলিয়ে দিয়ে কিছুক্ষণ সিলিংয়ে ঘূর্ণায়মান ফ্যানের দিকে তাকিয়ে থাকে। আজকের রাতটাও কেটে যাচ্ছে। সকালে কি কোনো চিঠি আসবে? সে হাতে লেখা আর নতুন কাগজে দেখতে পাবে না শ্রেয়না? চিঠির সাথে মিশে থাকা পারফিউমের ঘ্রাণ কি নিতে পারবে না? লোকটা এত নির্দয় কেন? কদিনই তাকে পাগল বানিয়ে ছেড়ে দিল, এখন দেখাও দিচ্ছে না। কিরকম মানুষ সে? মায়াদয়া বলতে কিছুই নেই তার মাঝে। তার কণ্ঠটাও শুনতে পারবে না, চেহারাটা দেখতে পারবে না কখনো। হঠাৎ কলিং বেলের আওয়াজে ধ্যান ভাঙিয়ে শ্রেয়নার। সেজানাজ এত জলদি এসে গেল? কপাল কুঁচকে উঠিয়ে দাঁড়ায় শ্রেয়না। ত্রস্ত পায়ে এগিয়ে যায় দরজার দিকে। কলিং বেল এক নাগাড়ে বেজেই যাচ্ছে। দরজা খুলতেই ওপাশের মানুষটাকে দেখে কপালের ভাঁজ গাঢ় হয় তার। খানিক অবাকও হয় শ্রেয়না। থম মেরে দাঁড়িয়ে থাকে সেখানেই। ভেতরে যেতে দেবেন নাকি এখানে হাঁ করে দাঁড়িয়ে থাকবেন মিস সিনিয়র? উত্তর দেয় না শ্রেয়না। সে একটু বেশি বিমূঢ় হয়ে গিয়েছে মনে হচ্ছে। আবরণের তো হসপিটালে থাকার কথা, এই সময়ে এখানে কি করছে? এই মাতারি, সামনে থেকে সরবেন তোকে ক্ষমার মধ্যে চটকানা দেব। রাস্তা ক্লিয়ার করুন।
শ্রেয়না রাস্তা থেকে সরে দাঁড়ায়। মীরব ও সানি আবরণকে ধরে এনে সোফায় বসিয়ে দেয়। দ্রুত ছুটে আসে শ্রেয়া, দৌড়ে কোলে উঠতে চায় আবরণের। দুহাত সামনে এগিয়ে চিৎকার করে ওঠে আবরণ। এই পিছন চেক, সর আমার কাছে আসলে জানে মেরে দেব। থেমে যায় শ্রেয়ার পা, চোখ বড় করে তাকায় আবরণের দিকে, গালে হাত দিয়ে বলে, এ কি দশা তোমার আবরণ জাহিদ? কি হয়েছে? এতদিন কোথায় ছিলে বলো তো? অনেক মিস করেছি তোমায়। আবরণের পাশে গাল ফুলিয়ে বসে পড়ে শ্রেয়া। মীরাব শ্রেয়নার দিকে তাকিয়ে বলে, আমাদের ফ্ল্যাটের চাবি হসপিটালে রেখে এসেছি, আবরণকে রেখে যাচ্ছি। আমি আর সানি যাবো আর আসবো, একটু দেখবেন ওকে আপু। এরপর সানির দিকে তাকিয়ে ইশারা করে মীরাব। চল। শ্রেয়নার উত্তরের অপেক্ষায় থাকে না মীরাব, সানির সাথে গলাগুলি করে বের হয়ে যায় ফ্ল্যাট থেকে। আবরণের দিকে তাকাতেই দেখতে পায় সে তাকেই দেখছে। চোখাচোখি হতেই চোখ নামায় শ্রেয়না, ধপ করে বসে পড়ে সামনের সোফায়। আবরণ দৃষ্টি সরিয়ে ডাইনিংয়ের দিকে তাকায়, ফট করে বলে ওঠে। কেক নিয়ে আয়। শ্রেয়া খুশি হয়, দৌড়ে চলে যায় কেক আনতে। এত জলদি ফিরে আসলে যে? কেন, আপনি চাচ্ছিলেন বালের হাসপাতালে ছ্যাবড়া মেরে পড়ে থাকি? চোখ ছোট ছোট হয়ে আসে শ্রেয়নার, গমগমে কণ্ঠে বলে, সেটা কখন বলেছি? তেরা ছাড়া উত্তর দিতে পারো না? কথার মধ্যে লাইন সোজা কিভাবে করে আমার তো জানা নেই, তাই তেরাবাকে হলেও নজর আসে না আমার, সেজন্য সোজাও করতে পারি না। বেশি বকতে থাকো, অসহ্য। সহ্য করতে বলেছে যত সব। মুখে মুখে তর্ক করবে না আবরণ। করব, কি করবেন মিস সিনিয়র? শান্ত দৃষ্টিতে তাকায় শ্রেয়না। আবরণ তার দিকেই তাকিয়ে আছে, সেই দৃষ্টি বুঝতে পারে না শ্রেয়না। আবরণ তার সুন্দর চুলে হাত বুলিয়ে বলে, এক গ্লাস পানি আনুন। তোমার অ্যাসিস্ট্যান্ট মনে হচ্ছে আমায়? ওরে সমস্যা কি? আবরণ গাল চুলকে উত্তর কাটে। শ্রেয়না দাঁত কিরমির করছে, সুযোগ পেলে আবরণের মাথায় কিছু একটা দিয়ে ঢিল ছুঁড়ে মারবে সে। অসহ্য লোক, কত বড় বেয়াদব! এতদিন বাহিরে তর্ক করত, আজ তো ঘরেই উঠে বসেছে। তুমি অপেক্ষা করো, আমি যাচ্ছি পানি আনতে। শ্রেয়া অপেক্ষা করে না, দৌড়ে চলে যায় পানি আনার জন্য। আবরণ জাহিদ আজ প্রথম তাদের বাসায় এসেছে, তার খুশি দেখে কে, পারলে চারটাও এনে দেবে সে। আবরণের ফ্যান হয়ে গিয়েছে শ্রেয়া। আবরণ মুখ বাঁকায় শ্রেয়নার দিকে তাকিয়ে, যেন শ্রেয়াই বেটার। এক আঙুরের মাথায় কেক লাগিয়ে মুখে দেয় আবরণ, চেয়ে থাকে শ্রেয়নার দিকে, যে এই মুহূর্তে আবরণকেই দেখছে। শ্রেয়নার চাহনি একদম শান্ত। আবরণ সেদিকে তাকিয়ে থেকেই নিজের আঙুল শুষে নেয়। শ্রেয়নার ভেতরটা কেমন যেন করে ওঠে, দ্রুত দৃষ্টি সরায়। আবরণ কেমন করে যেন দেখছে তাকে, প্রচুর অস্বস্তি হচ্ছে। এটা কে বানিয়েছে? ছ্যা, এসব তো রাস্তার পিঁপড়াও খায় না। চোখ মুখ কুঁচকে নিয়েছে আবরণ। শ্রেয়না ততক্ষণে উঠে গিয়ে রোমের দিকে পা বাড়িয়েছে। আবরণ গালে হাত দিয়ে চেয়ে রইল শ্রেয়নার গমন পথে, বিড়বিড় করে বলল, মেয়েটার চুল বেশি লম্বা, ঘোড়ার বাল নিয়ে কিভাবে ঘুরে? আমি থাকলে দুদিনে পাগল হয়ে যেতাম। ক্লান্তিতে চোখ বুজে আসে আবরণের। সোফায় গা এলিয়ে দেয় শ্রেয়া, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আবরণের বুকের দিকে। উপরের দুটো বোতাম খোলা বিধায় সাদা ব্যান্ডেজ দেখা যাচ্ছে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্রেয়া। তোমার খুব কষ্ট হচ্ছে আবরণ? চোখ খোলে না আবরণ, একইভাবে শুয়ে থাকে। শ্রেয়া আবরণের পাশে বসে মাথা রাখে তার বাহুতে। কথা বলছো না যে? আমার সাথে রাগ করেছো আবরণ জাহিদ? চোখ মেলে আবরণ, বিরক্তিতে কপাল কুঁচকে আসে। মৃদুভাবে থাপ্পড় মারে শ্রেয়ার মাথায়। চোখ তুলে তাকায় শ্রেয়া, চোখ তার জল করছে। আবরণের এহেন কাজে যেন সে খুবই খুশি। জোরে গাল টেনে দেয় শ্রেয়া। আবরণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। গাল টেনে দেয় সেই জায়গা লাল হয়ে গিয়েছে আবরণের। শ্রেয়া ঠোঁট চেপে হাসে। তোমার বউ যদি গালে চুমু দেয়, সারাদিন ঘর থেকে বের হতে পারবে না আবরণ জাহিদ। চওড়া হাসে আবরণ, সোজা হয়ে বসে শ্রেয়ার মুখোমুখি হয়, উৎসুক কণ্ঠে শোধায়, তোর কি মনে হয় কে আবরণ জায়েদকে মেয়ে দেবে? শ্রেয়া কপালে ভাঁজ ফেলে বড়দের মতো করে বলে, দেবে না কেন? কি কম আছে আমার আবরণের? তোর ভাগ্য ভালো পজিটিভ অ্যান্সার দিয়েছিস, নাহলে চুলের ঝুঁটি ধরে সম্পূর্ণ কেটে দিতাম। শ্রেয়া হাসে। আবরণের বুঝে আসে না এই বাচ্চা তার ধমক শুনেও হাসে কেন, কি আশ্চর্য। আচ্ছা শোন বাচ্চা, তোরা এত লম্বা চুল কেন রাখিস? আমার তো দেখলেই মাথা গরম হয়ে যায়। আমার বউয়ের সব চুল কেটে ঘাড় অবধি রেখে দেব, মাঝরাতে সাপ মনে করে না আমার জান চলে যায়। শ্রেয়া মুখ বাঁকিয়ে বলে,
অতটুকুই বা কেন বাকি রাখবে? চেকো বউ নিয়ে সংসার করবে, দারুণ হবে। শ্রেয়ার গাল চেপে দেয় আবরণ। শ্রেয়া তার চুল এলোমেলো করে দেয়। ফোঁস করে শ্বাস ফেলে আবরণ জোরে টেনে দেয় শ্রেয়ার চুল। মাথা রাখে শ্রেয়ার কোলে, পেটে চাপ পড়ে তার, তবে প্রতিক্রিয়া দেখায় না। চুলে হাত বুলিয়ে দে ছাড়া, নাহলে মার খাবি। শ্রেয়া সুন্দর করে আবরণের চুলে হাত বুলিয়ে দিতে থাকে। মজা পায় সে। আবরণের চুলগুলো অনেক সুন্দর। হাত দেওয়ার সাথে সাথে চুলের ভাঁজে মিলিয়ে যাচ্ছে যেন। ঘন কালো চুল শ্রেয়া টেনে দিয়েছে, একটু বেশি বড় চুলগুলো। ঘাড় দিয়ে ঠিকঠাকই আছে, শুধু মধ্যভাগের চুলগুলোই খানিক লম্বা। ভালো লাগে শ্রেয়ার, ঘ্রাণ নেয় সে। আবরণ, তোমার চুলগুলো ভীষণ সুন্দর। চর মেরে ঘাড় ভেঙে দেব, চুপচাপ কাজ কর। শ্রেয়া মুখ বাঁকায়। আবরণ কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যায়। ঘন ঘন শ্বাস ফেলছে আবরণ। শ্রেয়া চোখ টেনে নিজের কাজ করছে, তারও ঘুম পাচ্ছে। ছোট ছোট হাতে আর কিছু সময় চুলে হাত বোলাতে পারল না, চাইতো ঘুমে আচ্ছাদিত হয়ে গেল সে। মাথাটা এলিয়ে দিল আবরণের মাথার উপর। দুজনেই ঘুমে বিভোর। দরজা চাপিয়ে বেরিয়ে আসে শ্রেয়রা। ঠোঁটের কোণে হাসি ঝুলছে তার। পা টিপে এগিয়ে আসে আবরণ আর শ্রেয়ার সামনে। হাঁটু গিরে বসে। শ্রেয়নার চোখ যায় আবরণের দিকে। হাসি পায় তার, ঠিক যেন ছোট্ট বাচ্চা। আবার যখন জাগ্রত থাকে তখন কি ভাবটাই না নেয় এই ছেলে। গালগুলো হালকা লাল। শ্রেয়া টেনে দিয়েছে। শ্রেয়নার মন চাইল আবরণের গাল ছুঁয়ে দিতে। ছোট্ট বাচ্চাই তো, শ্রেয়নার থেকে ছোট আবরণ। চুলগুলো হাত দিয়ে ধরতে যায় শ্রেয়না। ঠোঁটের কোণে এখনও হাসি ঝুলছে তার। আবরণ যদি জেগে যায় তার পিন্ডি চটকাবে নিশ্চয়ই। ভাবতে ভাবতেই হুট করে শ্রেয়নার হাত আটকে যায়। ফট করে চোখ মেলে আবরণ। ভ্রুকুচকে তাকিয়ে রয় শ্রেয়নার বড় হয়ে আসা আখি জোড়ার দিকে। আচমকা শ্রেয়না দূরে সরে আসে, কোনো রকমে বলে, আমার বয়ফ্রেন্ড আছে। আমি তোমার প্রতি আকর্ষিত নই। আমি আমি শুধু দেখছিলাম। আপনি আপনি শুধু কি দেখছিলেন? আমার বুকের হক মারতে এসেছিলেন? ততক্ষণে উঠে বসেছে আবরণ। শ্রেয়ার মাথা তার উরুর উপর রাখে, তারপর পূর্ণ দৃষ্টিতে তাকায় শ্রেয়নার দিকে। দেখো। কি দেখাতে চাচ্ছেন? আপনার বয়ফ্রেন্ডকে? যা দেখান। চোখ মুখ কুচকে আসে শ্রেয়নার, কিরমির করে বলে, এক থাপ্পড়ে দাঁত সব ফেলে দেবো, বদতমিজ ছেলে। আবরণ চলে যায়। শ্রেয়ার মাথা সোফায় রেখে উঠে দাঁড়ায় নিজের জায়গা থেকে। এতে করে আবরণের চুলগুলো আছড়ে পড়ে তার কপালে। কয়েক কদম এগোয় শ্রেয়নার দিকে। মেরে দেখান, আমিও দেখি ওই ছোট্ট বুকে কত সাহস নিয়ে ঘোরেন। আপনার যাদের গায়ে হাত তোলা এতই সহজ? খুবই কঠিন। শ্রেয়নার ভাবলেশীন কথার পিঠে উত্তর দেয় না আবরণ। আরও দুকদম এগোয়, মুখোমুখি দাঁড়ায় শ্রেয়নার। বহুত কঠিন। ফট করেই মৃদুভাবে থাপ্পড় মারে শ্রেয়না। নরম গালে হাতের ছোঁয়া দিতে পেরে যেন ভেতরে ভেতরে সে বহুত খুশি। আবরণ জাহিদকে চর মেরে সে যুদ্ধ জয় করে ফেলেছে। কে জানে হঠাৎ কি ভূত চাপলো তার মনে। আজব ঘটনাটা ঘটিয়ে ফেলল। আবরণ গালে হাত দিয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তার ভাবনাতেও ছিল না শ্রেয়না তাকে সত্যি সত্যি মারবে। আবরণের এহেন চাহনি দেখে বাঘা চোখে তাকায় শ্রেয়না। হাত দুটো বগল দাবা করে বলে, এভাবে শয়তানের মতো দেখার কি আছে? সিনিয়র হই তোমার, চর একটার বদলে দুটো দিতে পারি। বড়রা আদব শেখানোর জন্য যা কিছু করতে পারে। আবরণ হুট করে শ্রেয়নার দিকে ঝুঁকে যায়। তার ডান হাত শ্রেয়নার কাঁধ গলিয়ে মাথার পেছনে ঠেকিয়ে চেপে আনে খানিক নিজের দিকে। ঠোঁট চেপে চুমু খায় শ্রেয়নার বাম গালে। ফট করে সরে আসে সে, দরজার দিকে পা বাড়িয়ে বলে, এরকম রিয়েকশন দেবার কি আছে? জুনিয়র হয়ে আপনার একটার বদলে 4টে চুমো দিতে পারে। ছোটরা সম্মান প্রদর্শনের জন্য যা কিছু করতে পারে। শ্রেয়না বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হার্টবিট যেন ঘোড়ার গতিতে টক বগিয়ে ছুটছে। গাল এখনো ভেজা। আবরণের ঠোঁটের ছোঁয়া লেগে আছে তাতে। চোখ দুটো রসগোল্লার মতো হয়ে আছে শ্রেয়নার। ঠাস করে বসে পড়ে সোফায়, বাম গালে হাত দিয়ে বলে, এ ছেলে আস্ত একটা বেয়াদব। চিনতে ভুল হয়েছে আমার। শেষমেশ কিনা আমার গালে চুমু। ননসেন্স। জান বের করে নেব তোমার, আবরণ জাহিদ। খুন করে ফেলবো। পরের দিন সকালে বাসার বাহিরে টং দোকানের সামনে বসেছিল মিরাব, আবরণ আর সানি। তাদের সুখের সীমা নেই, বিশেষ করে সানির। পরীক্ষার ডেট পেছানো হয়েছে। মাস্টার্সের বিদায় অনুষ্ঠানের পর এক্সাম। এতদিন চিল করবে তারা, ভালো প্রিপারেশনও নেওয়া যাবে। সানি কোনোই দিয়ে খোঁচা দেয় আবরণের বাহুতে।
আবরণ চা খেতে খেতে ভ্রু উঁচিয়ে তাকায় তার দিকে। ইশারা জিজ্ঞেস করে সমস্যা কি। সানি সামনে ইশারা করে। আবরণ ঘাড় ফিরিয়ে সেদিকে তাকাতেই নীরজ জাহিদকে দেখতে পায়। তার সাথে ইন্সপেক্টর সিনহা আর সেজান। কিছু লোক অদূরেই দাঁড়িয়ে আছে। মীরাব আর সানি সুন্দরভাবে ভদ্র ছেলের মতো সোজা হয়ে দাঁড়িয়ে যায়। আবরণ পাত্তা দেয় না, নিজের মতো চা খেতে থাকে। তোমাকে হসপিটাল থেকে বের হবার অনুমতি কে দিয়েছে? আমাকে গুলি করার অনুমতি কে দিয়েছে? সিনহা চোখ বড় করে তাকায় আবরণের দিকে। এটা তাদের দ্বিতীয় সাক্ষাৎ। ছেলেটার সাহস কত! আইজিপি স্যারের কাছে কৈফিয়ত চায়। আমি তোমাকে গুলি করতে বলিনি। চোখ তুলে তাকায় আবরণ, ভ্রু কিঞ্চিত বাঁকা করে শুধায়। ও সিরিয়াসলি? ওদের আর্জি মেনে নিলেই তো আমার ক্ষতি করতো না। তোমাকে এসব কথা কে বলেছে? বলতে হয় না, আবরণ সাইদ সবই জানে। এসছে এখন বালের খেজুর আলাপ জমাতে। জানতো ভাতেমার মতো চেহারা দেখতে ইচ্ছে করে না, তবু যখন তখন জ্বালাতে চলে আসে। আবরণ, জি। সিনহা হতভম্ব নেত্রে তাকিয়ে থাকে। এ কেমন ধরনের ছেলে! নীরজ জাহিদের দিকে তাকিয়ে আতঙ্কে ঢুক গিলে সে। সেজান চুপচাপ প্যান্টের পকেটে হাত গুজিয়ে দাঁড়িয়ে আছে। এসবে তার ইন্টারেস্ট নেই বলা চলে। নীরজ জাহিদ গম্ভীর কণ্ঠে পুনরায় বলে ওঠেন, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। মুখের লাগাম টানো, বেয়াদব। আবরণ ফোনটা পকেটে পুড়িয়ে উঠে দাঁড়ায় বসা থেকে। দু কদম এগিয়ে এসে সামনাসামনি দাঁড়ায় নীরদের। লোক দেখানো বালের ঢং কেন করছেন বাব? আমি আপনার সো কল্ড বিশ্র নাটক দেখতে চেয়েছি? সারাদিন ছেলে ছেলে করে মুখের ফেনা তুলে ফেলেন, অথচ ছেলেকে জঙ্গিদের হাতে ছেড়ে দিয়ে বুক কাঁপে না? ন্যাকামো হচ্ছে চ্যাটের বাল চেপে। নীরদের ধৈর্যের যেন বাঁধ ভাঙে। এতগুলো লোকের সামনে অপমানিত হয়ে মেজাজ গরম হয়ে যায় তার। সবাই তাকে সম্মান করে, অথচ এই ছেলে এদের সামনেও তাকে অপদস্থ করছে। আবরণের গালে থাপ্পড় মারতে উদ্যত হয় নীরদ। শক্ত হস্তেই নীরদের হাত চেপে ধরে আবরণ। ব্যথায় কপাল কুঁচকে আসে নীরদের, তবে হাত ছুটানোর চেষ্টা করে না, জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে রয়। আবরণের মুখ রাগে টমেটোর মতো হয়ে গিয়েছে, নাকের পাটা ফুলে উঠেছে। সেই অবস্থায় দাঁত খিচে বলে ওঠে, ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, নেক্সট টাইম আমার গায়ে হাত ওঠানোর আগে শতবার ভাববেন। মাটির নিচে পুঁতে ফেলব। এসব নাম বাপের খেলা সেখানে শেষ করে দেব। ফার্দার এই স্পর্ধা দেখাতে আসবেন না। ঝট করে হাত ছেড়ে দেয় আবরণ। বাঁশের সাথে হেলান দিয়ে হাত দুটো ভাঁজ করে দাঁড়িয়ে বলে, আর তাছাড়াও বাসায় তর্ক করে কি স্বাদ মেটে না? পাবলিক প্লেসে এসব বালের কীর্তি করতে আসলে ইজ্জতের ফালতে তো হবেই। আইজিপি। শেষের কথাটা বিড়বিড় করে বলল আবরণ। মিরাফ আর সানি কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। পেট ফেটে হাসি আসছে তাদের, কিন্তু বহু কষ্টে সে তা দমিয়ে রেখেছে। সিনহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর চোখে আবরণের দিকে তাকাতে ভুলছে না। ছেলেটা দেখতে দারুণ সুন্দর, অমায়িক তার চালচলন, হাসি, কিন্তু ভাষার কি ধরন! নীরজ জাহিদ পেছন ঘুরে হাঁটা ধরে। রাগে তার পা থেকে মাথা অবধি জ্বলে যাচ্ছে। ছেলেকে মানুষ করতে সত্যি ব্যর্থ তিনি। মাঝ রাস্তায় কেমন নাটক শুরু করে দিয়েছে। বেল্ট দিয়ে পিটিয়ে পিঠের ছাল তুলতে পারলে শান্তি পেত। সিনহা নীরজ জাহিদের পেছন চলে গিয়েছে। সেজান সেখানেই দাঁড়িয়ে আছে, একইভাবে পকেটে হাত গুছিয়ে। আবরণের দিকে দৃষ্টি তার। মিরাফ আর সানি যেন দম ছাড়ল। ঠাস করে বসে পড়ল ব্রেঞ্চের উপরে, উড়োতে চাপড় দিয়ে বলল, বাসলাম। আবরণ সেদিকে একবার তাকিয়ে পুনরায় দৃষ্টি ঘুরিয়ে সেজানের দিকে তাকায়, স্বাভাবিক কণ্ঠে বলে, তুমি দাঁড়িয়েছ কার বলে ফেলতে? যা চলে যা। সেজান মুখভঙ্গি গম্ভীর করে বলে, দিন দিন উচ্ছন্নে যাচ্ছ আবরণ, লিমিটে এসো, কথা আছে। সেজানের এহেন কথায় হেসে দেয় আবরণ। এগিয়ে এসে শরীরের সমস্ত ভর ছেড়ে দেয় সেজানের উপর। বুকে বুক মিশিয়ে কাঁধে থুতনি ঠেকিয়ে রাখে। সেজান এখনো ঠায় দাঁড়িয়ে আছে, তার চোখ মুখ স্বাভাবিক। আবরণ ভর ছেড়ে ওভাবেই দাঁড়িয়ে রয়। বাল আমার, তুমি নাটক করতে এসছ? বড়দেরকে হাত তুলে না শালা। সেজান এক হাতে ছাড়িয়ে নেয় আবরণকে, কিন্তু আবরণ সুপার গ্লুয়ের ন্যায় পুনরায় লেগে রইল সেজানের সাথে। অস্পষ্ট স্বরে বলল, আরেকবার সরিয়ে দিলে কাজ অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবো। ইজ্জত গেলে তোমার যাবে, আমার তো ইজ্জত নেই, তাই না আছে হারানোর ভয়। সো চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমাকে শান্তিপূর্ণভাবে আরাম করতে দাও।
সকাল থেকে শ্রেয়নার মনে মেঘ জমেছে। সারা রাত ছটফট করেছে সে। একটু শব্দ হলেই দৌড়ে বিছানা ছেড়ে ব্যালকনির দিকে পা বাড়াতো। পরক্ষণে বরফের মতো জমে যেত সে, পাছে পত্রপ্রেমিক যদি তাকে দেখে পালিয়ে যায়। কিন্তু তাকে ভুল প্রমাণিত করে কোনো চিঠি আসেনি। সকাল থেকে মুখ ভারদার। কোনো রকমে রাত কাটিয়ে ফজরের আজান শুনতে পেয়ে অজু করে নামাজ আদায় করে নেয়। কতদিন হলো নামাজ পড়া হয় না, এখন থেকে সব ঠিক করে নেবে ভেবেছে। সকাল সকাল রান্নাবান্না করে বসে আছে শ্রেয়না। নিজেকে যথাসম্ভব ব্যস্ত রাখতে চাচ্ছে। হয়তো লোকটা কোনো অসুবিধায় আছে, সেজন্য চিঠি দেয় না শ্রেয়নাকে। না হলে দেবে না কেন? পর মুহূর্তেই মনে কালো মেঘ জমে শ্রেয়নার। কোনো বিপদ হলো না তো মানুষটার? 9টার দিকে শ্রেয়াকে নিয়ে বের হয় শ্রেয়না। কেমন নির্জীব দেখাচ্ছে তাকে। চোখের নিচে কালির আস্তরণ দেখা যাচ্ছে। বিরস মুখে নিঃশব্দে এগিয়ে যাচ্ছে শ্রেয়না। চুলগুলোতে কোনোরকম কাঁকড়া মেরে রেখেছে। মাথায় ওড়না পেঁচিয়ে রওনা দিয়েছে শ্রেয়ার স্কুলের উদ্দেশ্যে। বাড়ির কাছে বিদায় এভাবে যেতে অসুবিধে হয় না। টং দোকানের সামনে আবরণকে দেখতে পেয়ে দৃষ্টি ঘুরিয়ে নেয়। আবরণ তাকে দেখেনি, দেখা দিতেও চায় না শ্রেয়নাকে। কাল রাতের ঘটনাটা মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলেছে পূর্বেই। অজ্ঞাত লোকটার চিন্তায় বিভোর সে। আবরণ তাকে তো এক ঠেলা দিয়ে ঠিক করে নেবে শ্রেয়না। শুধু সময় আর সুযোগের অপেক্ষা। শ্রেয়াকে গেট অবধি দিয়ে গিয়ে ভেতরে প্রবেশ করিয়ে দেয়। পই পই করে বলে দিয়েছে শ্রেয়না অথবা সেজান ব্যতীত কেউ ডাকলে যেন বাহিরে না আসে। শ্রেয়া ভদ্র বাচ্চার মতো মাথা দুলিয়ে দৌড়ে স্কুলের ভেতরে চলে যায়। সেদিকেই কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্রেয়না। সবকিছুতেই কেমন যেন প্রীতৃষ্ণা ধরে গিয়েছে। জোরে শ্বাস নেয়। ধীর পায়ে বাসার উদ্দেশ্যে হাঁটা দেয় সে। প্রীতি আর সায়ান বারবার কল মেসেজ দিচ্ছে। তার ভালো লাগছে না এসব। কোথাও যেন শান্তি নেই। সিনিয়র চলছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না কই তরি গো, রাগলে তোমায় লাগে চিকার মতো। আবরণের বেসুরো গলার বেফাস গানে রাস্তার কুকুর অব্দি লেজ গুটিয়ে পালালো। শ্রেয়নার তাতে হেলদোল নেই। মাঠের দিকে দৃষ্টি স্থির রেখে হাঁটছে সে। আশেপাশে ধ্যান দিচ্ছে না। একটু দ্রুত হাঁটুন, এইভাবে পা চালালে রাস্তায় জ্যাম লেগে যাবে। আবরণের কথায় কোনো প্রতিক্রিয়া দেখালো না শ্রেয়না। চুপচাপ ওনার মুঠো চেপে ধরে হাঁটতে থাকে। আবরণ এবার এক লাফে দাঁড়িয়ে যায় শ্রেয়নার সামনে। শ্রেয়না থেমে যায়, চোখ তুলে তাকায় আবরণের দিকে। সমস্যা কি তোমার? বখাটেপনা কেন করছো? আমি বখাটে ছিলাম না কবে? কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে আবরণ। ভ্রুজোড়া কুঁচকে রাখা এক ঠোঁট দিয়ে অপর ঠোঁট চেপে ধরেছে। সিল্কি চুলগুলো ঝুঁকে আছে কিছুটা। আমার সামনে থেকে সরো প্লিজ। শ্রেয়নার কণ্ঠ কেমন যেন শোনালো। আবরণ সোজা হয়ে দাঁড়িয়ে যায়। গালে কিছুক্ষণ হাত বুলিয়ে একদৃষ্টিতে তাকিয়ে থাকে শ্রেয়নার দিকে। সমস্যা কি ম্যাডাম? মুখটাকে লটকে রেখেছেন কেন? শ্রেয়না অসহায় নেত্রে তাকায়, চোখে চোখ রেখে বলে। আবরণ আমায় জ্বালাবে না একদম, রাস্তা থেকে সরো। আবরণ এক ভ্রু উঁচিয়ে বলে। সম্পূর্ণ রাস্তা তো খালিই পড়ে আছে, যেতে চাইলে যান। আমি এই জায়গা দিয়েই যাব, পথ ছাড়ো। আবরণ কিছুটা ঝুঁকে আসে শ্রেয়নার দিকে। এতে খানিকটা অপ্রস্তুত হয় শ্রেয়না। মাথা পিছিয়ে নেয় কিছুটা, কপাল কুঁচকে তাকিয়ে থাকে। মন খারাপ, চলুন ঘুরে নিয়ে আসে। ননসেন্স। সিনিয়রকে ডেটিংয়ের অফার দিচ্ছ? কালকের চর খেয়ে গাল কি পুনরায় চুলকাচ্ছে? আবরণ গাল চুলকে বলে। আবরণের গালে জোরে থাপ্পড় মারে শ্রেয়না। আশেপাশে তেমন লোকজন না থাকলেও কমও নেই, যে যার মতো চলাচল করছে। এদিকে দেখার প্রয়োজন মনে করছে না। এদের সমস্যাই এটা। রাস্তায় খুন হলেও যেন এসে বাধা দেবে না। নেক্সট টাইম বেহায়াপনা করতে আসলে মুখ ভেঙে দেবো, সরো সামনে থেকে। আবরণ গা ঝাড়া দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। চুলে হাত বুলিয়ে বলে। কাজটা কিন্তু ঠিক করলেন না মিস সিনিয়র। আমি কাল্লা দেখেন কেন? আমি কি আপনার সাথে বাজে বিহেভ করেছে? দেখেছেন আপনি? হ্যাঁ, এখন যদি উল্টা পাল্টা কিছু করে বসে, তার দায় কে নেবে? শ্রেয়না জ্বলন্ত চোখে তাকায়, তাতে দাঁত চেপে বলে। পারিবারিক শিক্ষা না থাকলে মানুষ একদম বেয়ারা হয়। তোমার বাবা মা শেখায়নি কিভাবে মেয়েদের সাথে কথা বলতে হয়? আবরণ মাথা চেপে ধরে দাঁড়িয়ে রয় কিছুক্ষণ। শ্রেয়নার আশেপাশে ঘুরতে থাকে আবরণ। শ্রেয়না পা বাড়ায় বাসার উদ্দেশ্যে। আবরণ সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভ্রু কুঁচকে বলে। যা বাবা, আমি কি এমন বলেছে যেভাবে চটে গেল? বালের মেয়ে মানুষ অল্পতেই হট হয়ে যায়, মাথারের বাচ্চা।
ফুটপাত ধরে হাঁটতে থাকে আবরণ। হাত দিয়ে এখনও মাথা চেপে ধরে আছে। হেলতে দুলতে হেঁটে চলেছে, চাপা স্বরে বলে, মা নেই, বাপ নেই, পরিবার নেই, চোদ্দ গোষ্ঠীর কেউ নেই, শিক্ষাটা দেবে কে? স্কুল, কলেজ, ভার্সিটির টিচার, ওরা তো শালা টাকার ক্ষমতার দাপটে চলে। কেউ যেখানে নেই, শিক্ষাটা দেবে কে? বালের শিক্ষা। বাল ফেলতে মানুষ শিক্ষিত হয়। আমারও তো শিক্ষার দরকার নেই, যেমন আছে ভালো আছে। শ্রেয়রা দিশেহারা হয়ে স্কুলের ভেতর প্রবেশ করে। সেজান বাসায় নেই, কোথায় আছে জানে না শ্রেয়না। কয়েকবার কলও করেছে সেজানের নাম্বারে, ব্যস্ত দেখায় কল রিসিভ করছে না। শ্রেয়া স্কুল থেকে ফিরে কোচিংয়ের জন্য প্রস্তুত হয়। 8 থেকে নিয়ে 10 অবধি প্রাইভেট পড়ানো হয় তাদের স্কুলে। সন্ধ্যা থেকে রাত 9টা অবধি নাইট কোচিং করায়। শ্রেয়া প্রাইভেট পড়ার জন্য পাগলামি শুরু করে বিধায় শ্রেয়না তার একজন প্রতিবেশী আন্টির মেয়ের সাথে নিয়মিত পাঠিয়ে দেয় তাকে। মেয়েটা ক্লাস 9-এ পড়ে। শ্রেয়ার যেদিনই যেতে ইচ্ছে করে মেয়েটার সাথে চলে যায়। পরবর্তীতে শ্রেয়া অথবা আন্টি গিয়ে নিয়ে আসে তাদের। আজও গিয়েছিল শ্রেয়া। 8টায় বাসায় ফিরে তিশা। তখন শ্রেয়না ফ্ল্যাট থেকে বের হয়ে তাদের ফ্ল্যাটের দিকেই পা বাড়িয়েছিল। তিশাকে দেখে থেমে যায় সে। হাসি মুখে শ্রেয়ার কথা জিজ্ঞেস করতেই জানতে পারে শ্রেয়া তিশার সাথে যায়নি। ইনফ্যাক্ট তার সাথে দেখাও হয়নি। বেশ কিছু সময় অপেক্ষা করেছিল শ্রেয়ার জন্য। সে না আসায় তৃষা কোচিংয়ে চলে গিয়েছে। শ্রেয়নার মাথা যেন আকাশ ভেঙে পড়ে। শরীরের ওনাটা ভালোভাবে মাথায় পেঁচিয়ে নিয়ে ও রওনা হয় স্কুলের উদ্দেশ্যে, সাথে তার তৃষা। ইতিমধ্যে তৃষার আম্মু ওনার হাজবেন্ডকে কল করে বলেছেন তৃষাকে পাওয়া যাচ্ছে না। উনি যেন সেজানকে কলে একটু ট্রাই করেন। হন্তদন্ত হয়ে স্কুলে প্রবেশ করে শ্রেয়না। তৃষা তার সাথে, স্যার আজ জলদি ছুটি দিয়েছেন, এখন গেট বন্ধ করে দেবে দারোয়ান। স্কুলে কেউ নেই। দারোয়ানকে পেরিয়ে দ্রুত পদে স্কুলের ভেতরে চলে আসে শ্রেয়না। সব দরজায় তালা দেয়া। বুক কাঁপে তার। তৃষা আর শ্রেয়না মিলে স্কুলের সব দরজায় হাত দিয়ে বাড়ি দিতে থাকে যেন ভেতরে কেউ থাকলে সাড়া দেয়। কিন্তু কোনো রেসপন্স আসছে না দেখে শ্রেয়নার মুখ যেন রক্তশূন্য হয়ে যায়। কি ব্যাপার, তোমরা এখানে? এ সময় গেট তালা দিয়ে দেবো? শ্রেয়না দ্রুত দারোয়ানের নিকট যায়, কোনো মতে জিজ্ঞেস করে,